খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ছোটবেলায় ঘুম পাড়ানোর জন্য দিদা, ঠাম্মা, মা, পিসি, মাসি যেই ঘুম পাড়াতো সেই কিন্তু এই কবিতাটাই বলতো। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই নান্দনিক যে ছড়াটি রয়েছে এর অন্তর্নিহিত অর্থ কি? এই ছড়া কি কোনো ইতিহাস মানে বয়ে বেড়াচ্ছে, নাকি নিছকই আনন্দ দিচ্ছে? আর এই বর্গি, এরা কারা? হঠাৎ করে কি একটা কাল্পনিক চরিত্র, নাকি এদের কোনো অস্তিত্ব রয়েছে, ইতিহাসের পাতা ঘাটলে তা পাওয়া যেতে পারে? তাদের কি এত ভয় পাওয়ার কি আছে যে কারণের জন্য বাচ্চারা সবাই নাকি ঘুমিয়ে পড়বে? মানে আমরা যে গল্প দেখি, সিনেমা দেখি, যাই দেখি না কেন, সেগুলো প্রত্যেকটাই সমাজের প্রতিচ্ছবি। সমাজকে দেখা যায় সেখানে। তাই যখন একটা নান্দনিক ছড়া ব্যবহার করা হচ্ছে তার তো একটা অন্তর্নিহিত অর্থ থাকবে, মানে সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই অন্তর্নিহিত অর্থটা ঠিক কি, আপনাদেরকে আজকে সেটাই বলবো। সেই অন্তর্নিহিত অর্থের সন্ধান যদি আপনারা চান তাহলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বা অন্য কোনো ধরনের খবর যদি জানতে চান বা এরকমই অন্য কোনো তথ্য যদি জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে বরং আপনাদেরকে সেই বর্গির কাহিনী শোনাই, সেই ছোটবেলার চির পরিচিত কবিতার অন্তর্নিহিত মানেটা আপনাদেরকে বলি। বর্গিদের কথা জানতে গেলে আমাদের টাইম মেশিনে চড়ে একটু পিছিয়ে যেতে হবে, ওই 250 বছর আগে। তখন বাংলায় চলছে আলীবর্দী খাঁর রাজত্ব। বেশ শান্তিতেই তিনি দিন যাপন করছেন, তার রাজত্বকাল বেশ ভালো, কোনো অশান্তি নেই। কিন্তু ওই যে বলে না, শান্তি বললেই কি আর শান্তি পাওয়া যায়? হঠাৎ করেই একদিনকে বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা, কথা নেই বার্তা নেই, কোথা থেকে একদল লুটেরা চলে এলো। রীতিমতো উৎপাত, রীতিমতো তারা ভয় ধরিয়ে দিল। মুর্শিদাবাদের গ্রামগুলোতে তারা অত্যাচার চালাতে থাকলো, লুট করতে থাকলো, হামলা করতে থাকলো। আর এই যে লুটেরা এলো, যারা রীতিমতো শান্তি বিঘ্নিত করলো, শান্তির জায়গায় অশান্তি নিয়ে এলো, তারা কারা জানেন? অবশ্যই আপনাদেরকে বলবো। তবে এই প্রসঙ্গে আরো এক লুটেরার গল্প আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম, মগের মুলুক বা মগের মুল্লুক। এই শব্দের সঙ্গে তো আমরা পরিচিত, কিন্তু এই মগ জাতিটা সম্পর্কে জানেন কি? তারাও কিন্তু লুটেরার। বুঝতে পারলেন না? যদি বুঝতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচের ডেসক্রিপশনে দেখুন, একটা লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন। রাতের আধারে একদল লোক ঘোড়া টগবগিয়ে হানা দিত। ঘরে বাচ্চারা যখন ঘুমোতো তারা ওই ঘোড়ার পায়ের শব্দ, খুরের শব্দ পেত, রীতিমতো তারা আতঙ্কিত থাকতো। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত, লোকজনকে মারধর করত, সবকিছু কেড়ে নিত। এটা তো লুটেরারদের ধর্ম, তারা সমস্ত কিছু কেড়ে নেবেই। দোকানপাট সব তাদের অত্যাচারে বন্ধ করে দিতে হতো, মানুষ ভয়ে থাকতো, ঘরে দরজা বন্ধ করে থাকতো, বেরোতেন না তারা। শান্ত বাংলা যেন হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে, আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু এই লুটেরারদের দল আবার উদয় হলো কোথা থেকে? সব থেকে বড় প্রশ্ন ছিল এইটা। এই দুর্বৃত্তরাই হলো ছড়ার সেই বর্গি। এই বর্গি শব্দটা এসেছে ফরাসি বার্গিশ শব্দ থেকে, যেটার অর্থ হলো প্রাচীন মারাঠা যোদ্ধা। বুঝতেই পারছেন যে যাতে তারা মারাঠি। হাতে তাদের থাকতো বর্ষা, আর সেই বর্ষা কিন্তু রীতিমতো তীক্ষ্ণ। মারাঠাদের আসল যে ঠাঁই, মানে তারা থাকতো, তাদের যেখানে শিকড়, সেটা হচ্ছে ভারতের মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র শহর হলেও দক্ষিণ ও পশ্চিম ভারত জুড়ে কিন্তু তারা একেবারে ছড়িয়ে ছিল, তাদের শিকড় বাকড় গজিয়ে গেছিল বলা যেতে পারে। আলীবর্দী খাঁ যখন বাংলার সিংহাসনে, ঠিক সেই সময় দিল্লি যাদের দখলে ছিল তারা হলেন মোগলরা। সে সময় এই মারাঠা যোদ্ধা হিসেবে নাম ডাক করেছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে মোগলদের সঙ্গে মারাঠাদের একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই মারাঠাদের কিছু পচ্যুত সৈন্য একসময় পরিচিত হয়ে ওঠে বর্গি নামে। তারাই কিন্তু এই অত্যাচারটা চালাতে থাকে ভারত জুড়েই। তারা শুরু করে তাণ্ডব। সেই তাণ্ডবের ঢেউ বাংলায় এবার এলো কিভাবে? এখানেও একটা গল্প রয়েছে। বাংলার নবাব সেই সময় আলীবর্দী খাঁ,
শ্যালক হচ্ছে রুস্তম জং ছিলেন উড়িষ্যার উপশাসক, কিন্তু তিনি বলে বসলেন যে না, আমি খাঁ সাহেবের কর্তৃত্ব মানবো না। তখনকার দিনে যেটা হতো, যার যত ক্ষমতা তার তত রব চলতো। তিনি যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ তো হলো, কারণ তখন তো কথায় কথায় যুদ্ধ হতো। ভগ্নিপতির কাছে হার মানলেন রুস্তম। আলীবর্দী খাঁ তাকে উপশাসকের পদ থেকে সরিয়ে দিলেন। রুস্তম তখনকার মতো রণে ভঙ্গ দিলেও ভেতরে ভেতরে তো তার রাগ ছিল, সেটাই স্বাভাবিক। তককে তককে তিনি ছিলেন। তিনি ভাবছিলেন তিনি কি করবেন। তখন নাগপুরের রাজা ছিলেন রঘুজিৎ ভোসলে। তার সঙ্গে গিয়ে রুস্তম যোগাযোগ করলেন, উড়িষ্যা ফেরত চাইলেন। ভোসলের সাহায্যে রুস্তম আবার উড়িষ্যা দখল করলেন। কিন্তু রুস্তমের কপালে কিন্তু সেই সুখ বেশি দিন থাকলো না। আলীবর্দী খাঁ আবার রুস্তমকে সরিয়ে দিলেন, নিজের কবজায় নিলেন উড়িষ্যাকে। এদিকে সর্বনাশ জাহাওয়ার হয়ে গেল। কিছু বিপদগামী মারাঠা সৈন্য এসে তখন বাংলা লুটপাট করতে শুরু করলো। সালটা 1742। তারা এসেই শুরু করলো দারুণ এক অত্যাচার। নিরীহ মানুষজনকে ধরে ধরে তারা মারছে, লুটপাট করছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। মানে একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। আলীবর্দী খাঁ খবর পেলেন মুর্শিদাবাদে এরকম বর্গীরা আক্রমণ করেছে। বর্গীদের ঠেকাতে তিনি সৈন্য সামন্ত নিয়ে একেবারে চলে এলেন। নবাবের বাহিনীকে ঘিরে রেখে তারা সব রসদের পথ বন্ধ করে দেয়। সেবার অনেক কষ্টে বর্গীদের হাত থেকে নিস্তার পান নবাব, কিন্তু আক্রমণ তো আর কমে না। তারা লুটতরাজ চালিয়ে যেতে গ্রামে গ্রামে আলীবর্দী খাঁয়ের এবার সৈন্য সামন্ত বাড়িয়ে দেন দেশ জুড়ে। কিন্তু তাতে কি, তারা তো কিছুতেই পিছু হচ্ছে না। মুর্শিদাবাদ থেকে তারা পালিয়ে যায় দক্ষিণে হুগলিতে। সেখানে গিয়ে তারা নতুন করে আবার বসতি স্থাপন করে, গ্রামবাসীর কাছ থেকে জোর করে খাজনা আদায় করতে থাকে। এদিকে ব্যবসা বাণিজ্য তখন লাটে ওঠার জোগাড়। আলীবর্দী খাঁ কিন্তু কম চেষ্টা করলেন না, কিন্তু পারলেন কোথায়। তখন তিনি কূটকৌশলে আশ্রয় নিলেন। আলোচনা করার জন্য 21 জন বর্গী সহ ভাস্কর পণ্ডিতকে তিনি ডেকে পাঠালেন, মানে আমন্ত্রণ করলেন। তারপর রীতিমতো অতর্কিতে আক্রমণ চালায় নবাবের লোকেরা। ভাস্কর পণ্ডিত মারাও যান, কিন্তু লাভের লাভ কিছু হলো না। এত কিছু করেও বর্গীদের টলানো যায়নি। পরে রঘুজি ভোসলে নিজেই বাংলা আক্রমণ করলেন। দুর্ধর্ষ বর্গীরা কিছু সময়ের জন্য পিছু হটলেও বাংলা কিন্তু তারা ছাড়লো না। ঘরে ঘরে তারা কিন্তু লুট চালাতে থাকলো। 1742 থেকে শুরু করে 1751 পর্যন্ত বর্গীদের উৎপাতে মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠলো। তারপর 1751 একটা চুক্তি, আর তারপর কিন্তু আলীবর্দী খাঁ কি করলেন, উড়িষ্যাটা ছেড়ে দিলেন। তারপর বর্গী আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করা গেল। এরকম একটা মিষ্টি কবিতার পেছনে কি ভয়ঙ্কর ইতিহাস না লুকিয়ে রয়েছে। এরকমই নানা আপডেট রয়েছে আপনাদের জন্য। তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।